নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা বিঘ্ন। পাশের ফ্ল্যাটে অবাঙালি ছোকরা তিনটি উঠে গিয়ে একটি বাঙালি পরিবার আসায় এত খুশি লাগলো যে ইচ্ছে হলো হরির লুটতি। শুনে যদি কেউ ভেবে বসেন আমার চিত্ত একেবারে প্রাদেশিকতার বিষে পরিপূর্ণ, তাহলে ভুল ভাববেন। ছোকরা তিনটি যদি অবাঙালি না হয়ে বাঙালিই হতো, শুধু বাঙালি কেন, আমার জ্ঞাতি কুটুম্বর ছেলেও হতো, তাহলেও তারা উঠে গেলে যে আমার প্রাণে এই রকম হরিভক্তি জেগে উঠত, সে সম্বন্ধে আমি নিঃসন্দেহ। কিন্তু এ গল্প তাদের গল্প নয়, কাজেই তাদের কথা এখানে তুলছি না। তুলতে গেলে জ্ঞান কাণ্ড হারিয়ে বসতে পারি নয়, হারিয়ে বসবই। শুধু এইটুকু মাত্র বলে রাখি, তারা থাকাকালীন অবস্থায় প্রায়ই আমার প্রাণে খুন করে ফাঁসি যাবার সদিচ্ছা জেগে উঠত। সে জায়গায় ছোট্ট একটি বাঙালি পরিবার, যেন জ্বলন্ত আগুনে বরফ জল। রোগা পাতলা ফর্সা ধপধপে একটি বউ, তার মোটা সোটা কালো কালো একটি স্বামী, আর তাদের না রোগা না মোটা আর না ফর্সা না কালো একটি ছেলে। শুধু এই আনন্দের আতিশয্যে ওরা আসা মাত্রই দালানের মাঝখানে দরজাটা, যেটা এ যাবৎ কোনো দিনই খোলা হয়নি, খুলে সাদর অভ্যর্থনা জানালাম। নিজের হাতে চা করে পাঠিয়ে দিলাম এবং ছোট ছেলেটির জন্য দুধ ভাত অথবা রুটি, যা কিছু প্রয়োজন হবে আমার সংসার থেকে পাওয়া যাবে, এই আশ্বাস আমি দিয়ে রাখলাম। এ কৃতজ্ঞতা বোধ বউটির আছে, বরং একটু বেশি মাত্রাই আছে। সে সাধারণ ভদ্রতাটুকুকে আমার মহানুভবতার পরাকাষ্ঠা বলে ধরে নিয়ে এমন সাধুবাদ দিতে শুরু করলো যে পালিয়ে আসতে পথই পায় না। হায়, সেদিন যদি স্বপ্নের আকাঙ্ক্ষা করতাম, সেই নিরীহ চেহারার জীবটি ক্রমশ আমার পক্ষে এমনই মারাত্মক হয়ে উঠত যে অহরহই পালিয়ে প্রাণ বাঁচাতে ইচ্ছে হবে। তাহলে কি দালানের মাঝখানের ওই দোরটা খুলে সেই সামান্য ভদ্রতাটুকু করতে যেতাম? দরজা পশ্চিম মুখ, কিন্তু এখন 24 ঘন্টা মনে হয় নিজের হাতে নিজের দক্ষিণ দরজা খুলেছি সেদিন। একবার খুলে দেওয়া দরজা কি আর বন্ধ করা যায়? যায় না। তাই জন্যেই না জীবনের সব ক্ষেত্রে বন্ধ দরজা খুলে দিতে গেলে বিচার বিবেচনার আর অন্ত থাকে না। যে দরজা নিজে হাতে খুলে দিয়েছিলাম, নিজে হাতে সে আর বন্ধ করতে পারিনি। ওদের দিকে একটা ছিটকিনি আছে, বাড়ির কর্তা মাঝে মাঝে লাগিয়ে দেন সেটা, কিন্তু তাতে আর কতটুকু রক্ষে হয়? সে তো সমুদ্রে বালির বাঁধ। আতঙ্ক আতঙ্ক, সারাদিন আতঙ্কের বিভীষিকা। ওই বুঝি সেই ছিটকিনিটুকু খোলার শব্দ। তারপরেই দেখা যাবে একখানি রঙিন শাড়ির আঁচল আর সেই রোগা মুখের এক গাল হাসি। কি শুনে মুশকিলে পড়েছেন? মারাত্মক বস্তুর সঙ্গে একগাল হাসি ঠিক ম্যানেজ করতে পারছেন না? পারবেন, পারবেন, শেষ অবধি শুনলেই পারবেন। আসলে তো মেয়েটি পাড়া কুন্দুলেও নয়, বা মুখুরা মেজাজি দজ্জাল জাহাবাজও নয়। মেয়েটি শুধু আমার গুণগ্রাহী, সাংঘাতিক রকমের গুণগ্রাহী, আর সেই হচ্ছে আমার মৃত্যুবান। প্রথম দিনের কথা মনে আছে, সেটা বোধহয় ওরা আসার দিন 4-5 পরের কথা। বউটি অর্থাৎ অনিলা আমার কাছে এসে আরক্ত মুখে এবং প্রায় রুদ্ধ কণ্ঠে বলে, দিদি, একটা কথা শুধোবো, মনে কিছু করবেন না তো? হেসে বললাম, মনে নেবার মতো হলে নিশ্চয়ই নেব। যা দিদি, তামাশা করছেন? শুধোচ্ছি। আপনার নামটা কি? বাল্যকাল পার করে আসার পর এ প্রশ্ন আর কেউ করেছে বলে আমার মনে পড়ল না। আরো হেসে বলি, কেন, হঠাৎ নামের কি দরকার পড়ল?
আছে দরকার, বলুন না। বললাম, নাম। অনিলা একটু চমকে বলল, তবে তো আমার ভাই যা বলেছে ঠিক, আপনি বই লেখেন। বললাম, তোমার ভাই কোথা থেকে জানলো? জানে, ওরা পুরুষ ব্যাটার ছেলে, কত খবর রাখে। কাল এসে আমার সঙ্গে মহা তর্ক। ও বলে, আর আমি তো বিশ্বাস করি না, তর্ক আর থামে না। আমি বলি, তা অবিশ্বাসের কি আছে? বইটই তো মানুষই লেখে, নাকি নাকি বাঘ ভাল্লুকে লেখে? অনিলা বিপন্ন মুখে বলে, কথাটা অবশ্যই ঠিক বলেছেন, কিন্তু আমার মনে কেমন বিশ্বাস ধরেনি। ভাইয়ের সঙ্গে যে কতক্ষণ মিছে তর্ক করলাম, বলি, ধ্যাত, ঠিক তোমাদের মতো কুটনো কুটছেন, রান্না করছেন, রুটি বেলছেন, আবার বই লিখলেই হলো? তোর যত সব বাজে কথা। হাসবো না কাঁদবো ভেবে পাই না। শেষ পর্যন্ত হেসেই বলি, তা তোমাদের কি ধারণা লেখিকার বাড়ির লোকেরা কাঁচা মাংস খায়? শুনে হেসেই কুটুকুটি, যেন আর কেউ কখনো এমন অপূর্ব পরিহাস রস পরিবেশন করতে পারে না। সেই থেকে শুরু। হয়তো সকালের সময় সংসারের কাজ নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, অনিলা এসে হাজির। দিদি, আপনার কিছু সাহায্য করে দেব? যদিও সে সময়টাতে সাহায্য পেলে বর্তে যাবারই কথা, কিন্তু সঙ্গত অসঙ্গত বলেও তো একটা কথা আছে। তাই অবাক হয়ে বলি, সে কি অনিলা, তোমার ঘরের কাজকর্ম কে দেখবে? অনিলা অগ্রাহ্য ভরে বলে, ও করবে কখন? চাল ডাল মাপ করে রেখে এসেছি, কুকারে চাপিয়ে দেব। কি যে বলো, যাও পালাও, পাগলামি করো না বলে ভাগাতে চেষ্টা করি, কিন্তু অনিলা তো নাছোড়। দিদি, আলু কটা ছাড়িয়ে রাখি না? কি মুশকিল, কেন বলো তো? নিজের সংসার ফেলে। আপনার সময়ের কত মূল্য দিদি, তার কাছে আমাদের তুলনা? আপনি কত বড় কাজ করেন। বলি, রক্ষে করো অনিলা, সকালবেলা পাগলামি জুড়ে দিও না। অনিলা আরো অভিভূত হয় এবং বেশ ভালো বাংলায় আমাকে বোঝাতে চেষ্টা করে, বিনয়ী মহতের লক্ষণ। জলজ্যান্ত একটা লেখিকা খাচ্ছে, ঘুমোচ্ছে, একেবারে নেহাত সাধারণ সব কাজ করছে, এমন অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া ভাগ্যের কথা, ইত্যাদি ইত্যাদি। এ হলো একটা দিক, কিন্তু মারাত্মক দিকটার কথা এখন বলি। কাগজ কলমের ধারে কাছে গিয়েছি কি সঙ্গে সঙ্গে অনুভব করব পিছন থেকে ঘাড়ের কাছে একটি উষ্ণ নিঃশ্বাস। দিদি, লিখছেন? এ বাহুল্য প্রশ্নের উত্তর হয় না, কাজেই একটু হাসি। ভাবি, ভাগ্যিস জগতে এই সৌজন্যসূচক হাসিটুকু ছিল, নইলে মানুষের কি যে দুর্দশাই হতো। পূজা আর্চায় যেমন গঙ্গা হয়েছেন সর্ব উপচর্ময়ী, লোকব্যবহারে তেমনই হাসি হচ্ছে সর্বভাবময়ী। সুখে দুঃখে, আনন্দে বিষাদে, বিনয়ে সৌজন্যে, ভদ্রতায় মূঢ়তায় হাসি আমাদের সম্বল। কারো কোনো প্রশ্ন উত্তরের উপযুক্ত না হলে, অথবা উপযুক্ত উত্তর না জোগালে, ওই এক টুকরো হাসি আমাদের রক্ষা করে। কাজেই হাসি ছাড়া করব কি? দিদি মুখ তুলে তাকায়। কি লিখছেন? এই যা হোক কিছু। এ লেখা ছাপা হবে? তা হবে বই কি। কোন কাগজে ছাপা হবে? কাগজটার নাম করি। একটি অভিভূত নিঃশ্বাসের সঙ্গে উচ্চারিত হয়। ভাইকে বলবো একটা কিনে আনতে। লেখাটা বিশেষ তাড়াতাড়ি দরকার। ভদ্রতা রক্ষা করতে গেলে সম্পাদকের কাছে প্রতিশ্রুতি রক্ষা হয় না। কাজেই জলজ্যান্ত একটা মানুষের উপস্থিতি প্রায় অস্বীকার করে খাতায় মনোসংযোগ করি। কিন্তু বলেছি তো, সমুদ্রে বালির বাঁধ। দিদি, এই যে এত কথা হুস হুস করে লিখে যাচ্ছেন, এসব আপনার মনের মধ্যে উদয় হচ্ছে, আগে থেকে মুখস্থ নেই কিছু? এ প্রশ্নের পরও বসে বসে হুস হুস করে লেখা আর কারোর পক্ষে সম্ভব হয় কিনা জানি না, আমার তো হয় না। হতাশ হাসি হেসে কলমটা নামিয়ে রেখে বলি, বইটই তো প্রায় পড়ো দেখি, এমন ছেলে মানুষের মতো কথা কেন বলো? মুখস্থ করে লিখলে আর নিজেদের লেখা কি হলো? কুণ্ঠিত একটু হেসে মুখ নিচু করে।
বই তো পড়ি দিদি, পড়তে ভালোবাসি, কিন্তু ও বলে আমার মাথার মধ্যে নাকি ঢোকে না কিছু। আমি বলি হবে বা, কিন্তু আপনার ওই যে কি বই নিয়ে গেলাম সেদিন, রাত চড়ান নাকি, ওইটা খুব মন দিয়ে পড়েছি দিদি। ও বলে দিদির বই বলে 3বার করে পড়তে হবে নাকি। আমি আপনাকে খুব ভালোবাসি বলে ভারী ঠাট্টা করে দিদি। আমি খুব তর্ক করি, বলি এ ভালোবাসা আলাদা জিনিস, তুমি বুঝবে না। সত্যি বলতে কি, এমন একটা আলাদা জাতের প্রেমের পরিচয় পেয়ে তখনকার মতো মন্দ লাগে না। স্বস্তি জিনিসটা এমনই মজার, অগত্যা যে বেলাটা বরবাদ যায়। কিন্তু একদিন তো নয়, দিনের পর দিন ক্রমশ উত্তক্ত হয়ে উঠি, অস্থির হয়ে উঠি। যে লেখার জন্য আমাকে এত ভক্তি, সে লেখায় আমার মাথায় উঠিয়ে দিতে বসেছে, সে খেয়াল নেই। লিখতে বসলেই ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাস, অন্যমনস্কতার ভান করে পার পাওয়া যাবে না। একটু পরেই মৃদু কুণ্ঠিত একটি প্রশ্ন শুনতে পাবো, দিদি লিখছেন? অতঃপর প্রশ্নের স্বরজালের জন্য প্রস্তুত হতে হবে। বাড়িতে যিনি একজন আমার বিশেষ হিতৈষী আছেন, তিনি বলেন, এসব তোমার ইচ্ছাকৃত অসুবিধা ঘটানো। বুদ্ধিশুদ্ধির তো বালাই নেই দেখি মেয়েটার, ওর সঙ্গে অত ভদ্রতা করতে যাও কেন? ওতেই তো প্রশ্রয় পেয়ে যায়। ওর সঙ্গে ভদ্রতা করতে গিয়ে যে তোমার সম্পাদকের কাছে অভদ্র নাম কিনতে বসেছ। অভিযোগটা মিথ্যা নয়, কিন্তু কি যে করি। একদিন ঘরে খিল দিয়ে লিখতে বসলাম, দেখি বারান্দার ওদিক দিয়ে ঘুরে বাথরুমে যাবার প্যাসেজটাই দাঁড়িয়ে আছে জানালার শিক ধরে। না দেখার ভান করে কতক্ষণ আর থাকা যায়, অগত্যায় বলতে হয়, কি অনিলা, কিছু বলবে? না দিদি, আপনাকে দেখছি, আপনি যখন লেখেন আমি হাঁ করে আপনার মুখপানে তাকিয়ে থাকি, এত ভালো লাগে। আপনি মানুষ দিদি, আর কি মিথ্যে মানুষ হয়েছি আমরা, হ্যাঁ? আমাদের বেঁচে থাকা, মা বসুমতীর 4টি ধান চাল ধ্বংস করতে পড়ে থাকা, এই আর কি। এরপর আর দৌড়ে খিল দিয়ে বসে থাকা সম্ভব? আমার দ্বারা তো সম্ভব নয়। দৌড় খুলে ডাকতে হয়, অনেক বাক্য ব্যয় করে বোঝাতে চেষ্টা করতে হয়। মানুষ কিছুতেই মিথ্যা হয়ে যায় না। কত রকমের কাজ আছে জগতে, সবাই কি সব কাজ পারে? কেউ এটা পারে, কেউ ওটা পারে না, কেউ ওটা পারে তো এটা পারে না, এই আর কি। তুমি যে এই কি সুন্দর উল বুনতে পারো, দেখেছো, আমি তো পারি না। শুনে সেই হাসি, হেসে খান খান, দিদি এত মজার মজার কথা বলতে পারেন, কিসের সঙ্গে কি, পান্তা ভাতে ঘি। সেদিনটাও বরবাদ। অথচ সত্যিই আর চালানো যাচ্ছে না। সত্যি বাইরে লোকের কাছে অভদ্র হয়ে দাঁড়াচ্ছি, কিন্তু সকাল নেই, সন্ধ্যা নেই, দিন দুপুরে তো কথাই নেই। আমাকে একবার বসতে দেখলেই হলো, সেই মৃদু উষ্ণ নিঃশ্বাস, আর সেই সলজ্জ হাসি, সেই কুণ্ঠিত নিবেদিত ডাক, দিদি। এদিকে লেখার গাদা জমে আছে, ওদিকে পুজোর বাড়তি লেখা এসে পড়েছে, অথচ লেখবার অবসর কিছুতেই পাচ্ছি না। স্পষ্ট করে বলতে শুরু করি, ভীষণ কাজ জমে জমে আছে অনিলা, গল্পে গল্পে ভাই কিছু হবে না, পালাও তুমি। অনিলা পূজা নিবেদনের বিনীত ভঙ্গিতে বলেন, লিখুন না দিদি, আমি আপনাকে কিছু ব্যস্ত করব না, একটি পাশে চুপ মেরে বসে থাকব। বিরক্তিতে রাগে হাড় পর্যন্ত চলে যায়। সত্যি বলতে কি, ক্রমশ ভদ্রতা বোধও লুপ্ত হয়ে গেছে। তবু জোর করে মুখে হাসি টেনে এনে বলি, চুপ করে বসে থেকে সময় নষ্ট করে কি হবে, তার চেয়ে খানিক ঘুমিয়ে নাও গে না। অনিলা ম্লান হাসি হেসে বলে, আমাদের জীবনে তো ঘুমিয়েই কাটলো দিদি, জ্ঞানদৃষ্টি আর খুলল কই। বুঝুন, কথাগুলি কি অজ্ঞানের মতো, পণ্ডিতের মতো কথা আর বুদ্ধুর মতো ব্যবহার। আবার যেদিন মোটেই আমল দিই না, কিছুতেই খাতা থেকে মুখ তুলি না, সেদিন খানিকটা ঘোরাঘুরি করে চলে গিয়ে একটু পরেই নতুন উদ্যমে আসে ছেলে নিয়ে। এই দেখেন দিদি, মাসির কাছে যাব বলে বায়না লাগিয়েছে। যতই বোঝাই তোর মাসি কি যে সে, তার কত কাজ, এখন গিয়ে কাজে ব্যাগরা দিতে নেই মানিক, সে কথা কে শোনে। নিন, এখন কি করবেন করুন, বলে, যেন মস্ত কৌতুক করেছে, এইভাবে হাসতে থাকে।
ছেলেটির মুখ দেখে বোঝা যায় এসব ষড়যন্ত্রের কোনো ধারই সে ধারে না। আমার হিতৈষী বন্ধু ওর নাম রেখেছেন বিঘ্ন স্বরূপিণী দেবী। ওর ছায়া দেখলেই বলেন, ওই দেখো এলেন তোমার বিঘ্ন স্বরূপিণী। উফ, তোমরা মেয়েরা এদিকে প্রত্যেক বিষয়ে এত অসহিষ্ণু, অথচ কি করে যে এই বিরক্তিকর ব্যাপার সহ্য করো, এ আমার হলে কোন কালে ঢিট করে দিতাম। তাও যদি বুঝতাম একটু বুদ্ধিওয়ালা জীব। হেসে ফেলে প্রশ্ন করি, বুদ্ধিওয়ালা জীবের পক্ষে এই ব্যবহারটা করা সম্ভব? অনিলার ভক্তির বাড়াবাড়িতে নানান কারণেই অস্বস্তি আমার। ওকে অনেক সময় বোঝাতে চেষ্টা করি, দেখো বাবু, খাতা কলম নিয়ে নাড়াচাড়া করি বলেই যে আমার জীবনে জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে তা ভেবো না। এমন কিছু লিখি না আমি, গোটা কতক গল্প উপন্যাস ও চেষ্টা করলে সবাই লিখতে পারে। কিন্তু বুঝছে কে? এ কথাটাকেও আমার রসিকতা মনে করেই একচোট হেসে নেয় সে। আবার বলে, তাই জন্যেই তো এত করে আপনার হাওয়া গায়ে লাগাচ্ছি দিদি, যাতে আসছে জন্মে একটু গুণ ধরতে পারি। এমনি করে আমার দিনের সমস্ত অবসর আর বিশ্রাম নিহত হচ্ছে শুধু একটি কথার জন্যে। স্পষ্ট করে একবার বলতে পারলেই হয়, তোমার জন্যে বাপু আমার অসুবিধে হয়েছে। কিন্তু তাই কি বলা যায়? হিতৈষী বন্ধু বলবেন, না যাই তো মরো, আমার কি? তা প্রায় তো মরতেই বসেছি। সর্বদা আতঙ্ক, ওই বুঝি ছিটকিনির শব্দ, ওই বুঝি আমার কাজের সাহায্য করতে আসছে, ওই বুঝি লেখার ব্যাঘাত ঘটাতে আসছে। দুটোই সমান অসহ্য। ওদিকে ওর সংসারে বিশৃঙ্খলা সংবাদ কানে আসে, কালো কালো মোটা সোটা ভদ্রলোক আমার কান বাঁচাবার চেষ্টা না করে সভ্য ভাষায় যা বলেন, তার মর্মার্থ অসাধু ভাষায় এই দাঁড়ায়। আমি লিখিয়ে পড়িয়ে বিদুষী আছি, বেশ আছি, অন্যের ঘরের বউকে ধিঙ্গি করে তুলছি কোন আক্কেলে? তাদের ঘরে সময়ে রান্না হয় না, সময়ে ছেলের খাওয়া হয় না, অথচ আমি দিব্যি তার স্ত্রীকে বেগার খাটিয়ে নিচ্ছি। স্পষ্ট এই ভাষা নয় বটে, তবে অপরের মনের চেহারাটা স্পষ্ট দেখে ফেলবার একটি আরশি আমার কাছে আছে কি না? অনিলাকে এ সম্বন্ধে কঠোরভাবে সাবধান করে দেবার চেষ্টা করেছি, কিন্তু গায়েও মাখে না। স্বচ্ছন্দে হেসে বলে, পুরুষ মানুষের কথা ছেড়ে দিন দিদি, হিংসুটের জাত। এই যে আমি আপনাকে একটু ভালোবাসি, তাতে হিংসেই ফেটে মরে। বলে কিনা তোমার দিদির নেশা যখন মাতালের মদের নেশার মতো। শুনুন তো দিদি, অভব্যি কথা। এই যে আমার শাশুড়িকে দেখেছি 3 ঘন্টা পুজোর ঘরে বসে থাকে, সে কি মদের নেশায় বলুন? আর কি বলবো, বলবার কি রাখছে বলুন? মাঝে মাঝে একদিন বাড়ি না থাকে অনিলা, কাছেই কোথায় পিসির বাড়ি নাকি যায়, সেদিন তো আমার মহোৎসব। মনে হয় একদিন সব জমানো কাজ উদ্ধার করে ফেলি, কিন্তু পরদিন তার শোধ নেয়। ছেলেটাকে নিয়ে প্রায় এখানেই পড়ে থাকে। আবার নিতান্ত উঠে যাবার সময় বলে যাওয়া যায়। দিদির কত সময় নষ্ট করলাম, আজ আর কিছু লেখাটেখা হলো না আপনার। আমাদের মতো সস্তার সময় তো আপনার না, কত দামি সময়। যখনই ভাবি তখনই অবাক লাগে, আপনার সময় নষ্ট করে কত পাপ হচ্ছে আমার। শুনুন, জ্ঞান পাপী আর কাকে বলে তাহলে? একদিন পিসির বাড়ি থেকে এসে এক নতুন উপদ্রব। সেই প্রথম দিনের মতো আরক্ত মুখ, রুদ্ধ কণ্ঠ। দিদি, আপনি রেডিওতে গল্প বলেন? অগ্রাহ্য ভাব দেখিয়ে বলি তো কি হয়েছে তাতে? কিছুক্ষণ আর কথা জোগায় না অনিলার। খানিক পরে একটা নিঃশ্বাস ফেলে বলে, আর এই বসে বসে মোচা কুচোচ্ছেন? কি মুশকিল, মোচা কুটবো না? রেডিওতে আবার কে না যাচ্ছে আজকাল, আর যদি কেউ না যেত মোচার সঙ্গে কি সং? কিন্তু কেমন করে বলেন দিদি? এই যেমন করে তোমার সঙ্গে গল্প করছি, আপনার ভয় লাগে না? কই না তো। আর একটা গভীর নিঃশ্বাসের সঙ্গে উচ্চারিত হয়, আপনি ধন্য দিদি, আপনি ধন্য। রেডিওর খবরের পর দেবত্বের আর এক ধাপ উপরে উঠেছি। নেহাত
লোকলজ্জায় না বাঁধলে বোধহয় অনিলা নিত্য আমাকে ফুলচন্দন দিতে আসত। এ বিপজ্জনক অবস্থার কতদিন সহ্য করা যাবে তা ঈশ্বর জানেন। কাইমনোবাক্যে প্রার্থনা করি ওরা যেন উঠে যায়, তার বদলে আবার আমার সেই অবাঙালি পড়শিরা আসুক, তাও ভালো। কিভাবে আমার জীবন দুঃসহ হয়ে উঠেছে সে কথা বন্ধু বান্ধবদের কাছে গল্প করি, কিন্তু আশ্চর্য কেউ তেমন গুরুত্ব দেয় না। আমার সমস্ত দিন যে আতঙ্কে কণ্টকিত হয়ে থাকে এটা যেন একটা হাসির কথা। তারা পরামর্শ দেয়, একটু অগ্রাহ্য ভাব দেখালেই হয়, কিন্তু কোনো ভাবই যে বোঝে না, নিজ ভাবেই যে থাকে সে, তার সম্বন্ধে কি ব্যবস্থা করব? অতএব আমার অবস্থা যথা পূর্বং তথা পরং। সেই ঈষদুষ্ণ নিঃশ্বাস, সেই মৃদু কুণ্ঠিত দিদি ডাক, সেই সম্ভ্রমে বিস্ময়ে মুগ্ধ দৃষ্টি, সে একটু কাজ করে দিতে পারলে কৃতার্থ ভাব। গৃহকর্তাকে তাড়না করছি বাসা বদলের জন্য, ভক্তের হাত এড়িয়ে মক্ত হতে পারলে আর আমার ইহকালেও নেই আর পরকালও নেই। কিন্তু এতটা অস্বাভাবিক অবস্থা সত্যিই চিরদিন চলে না। একটা কোনো আঘাতে সেটা মোচড় খায়। নিত্য নিয়মে বিঘ্ন স্বরূপিণী দেবী ছায়া স্বরূপিণী হয়ে আমার কাছে বসে থাকে। নিত্য নিয়মে ও চলে গেলেই আমি বলতে থাকি, কি জ্বালাই হয়েছে বাবা, আর তো পারা যায় না, পাগল টাগল হয়ে যাব এবার। ওরা তো যাবে না, চলো আমরাই অন্য কোথাও উঠে যাই, আমার লেখিকা নাম তো ঘুচে গেল, ইত্যাদি ইত্যাদি। নিত্য নিয়মে গৃহকর্তা আমার ভদ্রতা ও চক্ষু লজ্জাকে ব্যঙ্গ করে সানানো সানানো বুলি প্রয়োগ করেন। এর মধ্যে থেকে হঠাৎ একদিন পালা বদলালো। ও বাড়ির কর্তার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ, ছেলেটাকেও নিয়ে গেছে। অতএব অনিলা মনের আনন্দে রাত 10টা পর্যন্ত এ বাড়িতে আসন গেড়ে বসে আছে এবং বারবার কৌতুক হাস্যের সঙ্গে ব্যক্ত করছে, কর্তার এমন নেমন্তন্ন রোজ হলে মন্দ হয় না। এবারের কর্তা নামধারী ভদ্রলোকটিরও সে সূক্ষ্ম দুঃখবোধ থাকতে পারে। সে সম্বন্ধে অবশ্য কোনো দুশ্চিন্তা নেই অনিলার। মনে মনে প্রমাদ গুনছি, কি দুর্মতিতেই হঠাৎ মনে এলো এমন একটা কিছু ঘটে না যাতে আমার বাড়ি আসা ওর বন্ধ হয়। ঠিক এমন সময় ও বাড়িতে একটা তুমুল চিৎকার, আধঘুমন্ত ছেলেটার কান্না এবং তার পিতৃদেবের ধমকের ঐকতান বাদন। এই সর্বনাশ, ওরা এসে পড়েছে বলে অনিলা উঠে যায়। পরক্ষণেই একটা চাপা ক্রুদ্ধ স্বর কানে আসে। হয়তো বেশি রাত্রি বলেই আসে, হয়তো এটা নতুন নয়, হয়তো এমনই হয়। দিনের বেলা অনেক গোলমালে চাপা পড়ে যায়, কানে আসে, এবার একদিন মার খেলে তবে তুমি জব্দ হবে। ওরা তোমাকে বড্ড ভালোবাসে, তাই যাও না, নির্বোধ ইডিয়েট। ওরা তোমায় কত অগ্রাহ্য করে সেটুকু বোঝবার বুদ্ধি ঘটে না? হ্যাঁ, কাল থেকে খবরদার বলছি, যাবে যদি। চোখ মুখ আগুন করে চুপ করে শুনি। লোকটা অমার্জিত, তবু মনে মনেও সম্পূর্ণ অপরাধী করতে পারি না। ওর অভিযোগ তো মিথ্যে নয়। বিরক্ত হই, অসহিষ্ণু হই, এ তো মিথ্যে নয়। অগ্রাহ্য তাও করি বই কি। পরদিন সকাল থেকে আর আসে না অনিলা। বন্ধ দরজাটার দিকে তাকিয়ে ভাবি, যাকে ভালোই হলো, অতিষ্ঠ হয়েই তো উঠেছিলাম, এ বরং রেহাই পেলাম। দুপুরবেলা সংসারের পালা মিটিয়ে তোড়জোড় করে লিখতে বসি। কাল আমার সন্ধেবেলাটাও হত্যা করে গেছে অনিলা। বিশেষ একটা তাগাদার লেখা পড়ে রয়েছে। লিখতে বসেছি, মনটাও একটু বসিয়েছি। হঠাৎ ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাস। চমকে মুখ তুলে দেখি অনিলা। সলজ্জ কুণ্ঠিত মুখে একটু ক্লিষ্ট হাসি। দিদি, খুব লিখতে শুরু করে দিয়েছেন না? মনে ভাবছেন আজ আর অনিলা জ্বালাতে এলো না, কেমন? ওর রোগা মুখটা আরো রোগা এবং ফ্যাকাশে রংটা আরো ফ্যাকাশে দেখাচ্ছিল। তবু হঠাৎ কেমন যেন গোলমাল হয়ে যায়। রাগ সামলাতে পারি না ওর নির্লজ্জতা দেখে। এ কি নেশা! মদের নেশার সঙ্গে তুলনা করা তো অসঙ্গত হয় না। কি যে হয়!
ক্রুদ্ধ স্বরে বলে বসি, সত্যি আমার কাজের বিশেষ ক্ষতি হয় অনিলা, তুমি আর এসো না। একটু থতমত খেয়েও আবার হেসে ফেলে, বলে, ইস, দিদি বড্ড তামাশা করছেন যে। আমি একই স্বরে বলি, তামাশার কিছু নেই অনিলা, আমি তো তোমার সমবয়সী নই, তাই তো সবসময় এখানে বসে থাকার কোনো মানে হয় না, এতে তোমারও ক্ষতি আর আমারও ক্ষতি। অবোধ পশুও কখনো কখনো মর্মাহত হয় বই কি। অনিলা একটু সরে গিয়ে বলে, আমার লাভ ক্ষতি আপনি বুঝবেন না দিদি, একটা জানোয়ারের সঙ্গে বাস করি, আপনার কাছে এসে স্বর্গবাস হয়। যাক, আপনার যদি ক্ষতি হয় আর আসবো না, বেশ। ধীরে ধীরে চলে যায়। মরচে ধরা ছিটকিনিটা বন্ধ হবার একটা ক্যাচ কোঁচ শব্দ হয়। নিজের হাতে খোলা দরজা নিজের হাতে বন্ধ করলাম আমি। কিন্তু আমি কি? ছিটকিনিটা তো ওদিকে, তা এদিকে থাকলে আমি দিতাম নাকি? ওর মধ্যে মান সম্ভ্রম জ্ঞান না থাকতে পারে, আমার তো আছে। একটা বুদ্ধিহীন ভালোবাসার খাতিরে তাকে তো বিসর্জন দিতে পারি না। কি বলছেন আপনারা? ওই কালো মোটা তুচ্ছ লোকটার কথা অগ্রাহ্য করে উড়িয়ে দিতে পারতাম, হ্যাঁ, তাই কি পারা যায়? কথা যে অগ্নিদেবতার কন্যা, ওর মধ্যে যে আগুনের ঝলসানি, তা গায়ে লাগলে জ্বালা করে ফোসকা পড়ে তো। এরপর বেশ নিশ্চিন্ত হয়েই নিজের কাজকর্ম করতে পারবো আশা করেছিলাম, কিন্তু বিঘ্ন কাটছে না। খাতা কলম নিয়ে বসলেই যেন সেই ঘাড়ের কাছে একটা উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ পায়। চমকে মুখ তুলে দেখি, কই সেই রোগা মুখের একগাল হাসিটা তো আর নেই। কিন্তু ঘাড়টাই ওরকম অস্বস্তি হয় কেন? ঘাড়ে ভূত টুত চেপে আছে নাকি? কিছুই লেখা হয় না। হতাশ হয়ে কলম নামিয়ে রেখে বসে বসে ভাবি, বিঘ্নর অভাবটাও একটা বিঘ্ন নাকি? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বিঘ্ন গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।